হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায়ের 16.1 1 নাম্বার অঙ্কটা বুঝাবো এবং করে দেখাবো। আর পরিমিতির নাম শুনলে তোমাদের কার উম, একদম খুব কান্নাকাটি চলে আসে, তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাইতেছি আসলে। তো আসলে চলো, কথা না বলে অঙ্কটা শুরু করি। প্রশ্নটা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমত, প্রত্যেকটা লাইন যখন আমাদের দেওয়া থাকে অঙ্কের ভিতরে, ওই মুহূর্তে আমাদেরকে দেখতে হয় প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা ক্লু দেওয়া থাকে অঙ্কের ভিতরে। তো আমাদের ওই জিনিসগুলো খেয়াল করতে হয়। যেমন এখানে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তার মানে এই একটি সমকোণী, তার মানে একটি মানে একটা সমকোণ। তো সমকোণী ত্রিভুজ, সেটার তোমাকে জানতে হবে যে সমকোণী ত্রিভুজটা আবার কি, কিংবা সমকোণী ত্রিভুজের অতিভুজের কথা বলছে, অতিভুজটা আবার কি। 25 মিটার তো আমরা সবাই জানি 25 মিটার কতটুক হয়। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ, তার মানে আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আহ আমি এখানে আঁকবো একটা সমকোণী ত্রিভুজ। আমি বোঝানোর জন্য তোমাদের একটা জাস্ট এমনি কলম দিয়ে আঁকলাম সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটা হচ্ছে অনেকটা এইরকম। তো সমকোণী ত্রিভুজের যদি তোমাদের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আহ তোমার একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি থাকবে এবং বাকি কোণগুলো সূক্ষ্ম কোণ থাকবে। তো সূক্ষ্ম কোণ তো একটা 90 ডিগ্রি হলে বাকি কোণটা অবশ্যই দুইটা সূক্ষ্ম কোণ হবেই। তো যদি এইটা যদি অনেক সময় এইভাবে থাকে, আবার অনেক সময় এইভাবেও থাকতে পারে, এরকম উল্টা করেও থাকতে পারে। অর্থাৎ এইটা যেটা 90 ডিগ্রি কোণ থাকবে সেটাই 90 ডিগ্রি কোণ থাকলেই হবে। এখন এই পাশে থাক আর যেভাবে আঁকা থাক, কিংবা এরকমও থাকতে পারে, ধরো এরকম করেও সমকোণ থাকতে পারে। তো এইটা হচ্ছে, এটা যদি 90 ডিগ্রি অর্থাৎ এরকম খাড়া থাকবে আর 90 ডিগ্রি থাকবে, যে কোনো একটা কোণ, সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর যে যেটার যেমন এখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটার অপোজিট সাইডে যে বাহুটা থাকে 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহুটা থাকে, সেটার নাম থাকে হয় অতিভুজ, এটার নাম অতিভুজ। আর ভূমি তুমি যদি দেখো, তাহলে এটা যদি অতিভুজ হয়, তুমি ইচ্ছা করলে এটাকেও ভূমি ধরতে পারো, এটাকে ভূমি ধরতে পারো। এটা যদি ভূমি হয়, এটা হবে লম্ব। ঠিক আছে। আবার যদি তুমি ধরো যে না, আমি এইটাকে ভূমি ধরবো, তাহলে অতিভুজ কিন্তু একটাই থাকবে। আর তুমি যদি বলো যে না, আমি এটাকে ভূমি ধরবো, তাহলে এটা লম্ব হতে পারে। এটা ভূমি ধরলে এটা লম্ব হবে, আর এটাকে লম্ব ধরলে এটা ভূমি হতে পারে। তো এটা যদি ভূমি হয়, তাহলে লম্ব হবে এটা। আর যদি তুমি না বলো যে না, এটাকে আমি ভূমি ধরবো, এটা হবে লম্ব। আর 90 ডিগ্রি অপোজিটে যে বাহুটা থাকবে, সেটাতে হবে অতিভুজ। এখানেও সেম, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। আর আমরা চাইলে এটাকে ভূমি ধরতে পারি, কিন্তু আমরা যেহেতু সোজাভাবে অঙ্কটা করতেছি, তো এটাকে আমরা ভূমি ধরবো আর এটাকে আমরা লম্ব ধরবো। আর 90 ডিগ্রি কোণের, এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, আর 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তো তারপর কি বলছে, তো এই অতিভুজের মান দেওয়া আছে 25। তার মানে এই যে অতিভুজটা, এটার মান 25 মিটার। আর বলছে এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ। তার মানে একটা বাহু আরেকটার সাথে জড়িত। একটা বাহু যখন আরেকটা বাহুর সাথে এভাবে রিলেটেড থাকে, দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের একটা কোনো কিছু ধরে নিতে হয়। যেমন XYZ ABCD এরকম অক্ষর ধরে নিই। তো আমরা যে কোনো একটা বাহু ধরে নিই। ধরো এটা একটা নাম দিলাম ABC, একটা নাম দিলাম। অর্থাৎ AC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25। তো BC বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেই X মিটার ধরলাম। একটা বাহু যদি এক্স হয়, তাহলে আরেকটা বাহু কি হবে? এক্স এর 3/4। এই যে বলছে একটা বাহু অপরটার আরেকটার, মানে আরেকটা বলতে কোনটা, এক্স এর 3/4 অংশ, অর্থাৎ এক্স গুণ 3/4। একটা বাহু এক্স হলে আরেকটা, তার মানে এক্স এক্স ইন্টু 3/4। আরেকটা যদি 3/4 অংশ হয়, তাহলে এটা কি হবে? 3 একে 3, 3x/4। অর্থাৎ একটা যদি এক্স হয়, আরেকটা হবে 3x/4। এটা হবে বাহু। তো এটা যদি ভূমি হয়, এটা হবে লম্ব। তো যাই হোক, আমরা এখানে এই যে অঙ্কটা এবার আমি করব, এখানে চিত্রটা জাস্ট বুঝাই দিলাম, তারপর আমরা অঙ্কটা শুরু করি। তো আমাদের এখানে যে মানগুলা দেওয়া আছে, সে মানগুলা লিখে নেই। যেহেতু আমাদের একটা মানই দেওয়া আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো এখানে দেওয়া আছে, আমরা ওই লাইনটা আগে লিখে নেব। দেওয়া আছে সমকোণী ত্রিভুজের
অতিভুজ অতিভুজে আমরা অক্ষর লিখতে পারি, না লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু অক্ষরটা আমি লিখি। এ সি ইকুয়াল, অতিভুজ কোনটা, এটা এসি ইকুয়াল 25 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কিন্তু একটা বাহু ধরে নিছি, কিন্তু এখানে ধরলে হবে না, আমাদের এখানে খাতায় লিখতে হবে। তাহলে মনে করি বা ধরি লিখলেও হবে, বা মনে করি লিখলেও হবে। তো এটা কিন্তু অতিভুজ না, তাহলে অতিভুজ, আমাদের বাহু কিন্তু অতিভুজ ভিন্নটা ধরতে হবে। তাহলে আমরা এখানে লিখলে একটু ভালো হয় যে অতিভুজ ভিন্ন একটি বাহুর দৈর্ঘ্য। অতিভুজ ভিন্ন একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কত আমরা ধরছি, এক্স ধরে নিচ্ছি। তো একটা বাহুকে কি ধরছি, বিসি। বিসি ইকুয়াল এক্স মিটার। তো একটা বাহু যদি এক্স মিটার হয়, তাহলে অপর বাহুটা কি হবে, তাহলে সুতরাং অপর বাহু অপর বাহু ইকুয়াল, এই যে কিভাবে বের করলাম, একটা বাহু এক্স হলে এক্স এর একটা আরেকটার, এই যে বলে দিছে একটা বাহু অপরটি 3/4 অংশ, অর্থাৎ একটা বাহুর মান হচ্ছে এক্স, তাহলে এক্স এর কত, 3/4 অংশ, 3/4। আমরা যখন এর সাথে এক্সটা কি ছিল, মিটার, মিটারের সাথে এই অংশটাকে এর করে দিছি, তখন কিন্তু এটা আর অংশ নাই, এটা তখন মিটার হয়ে গিয়েছে। যদি এখানে শুধু অপর বাহু একটি এই পুরো লাইনটা লিখতাম তখন অংশ ছিল, বাট এখানে আমি কিন্তু এক্সট্রা মিটার আছে, এই মিটারের সাথে যদি একটা আরেকটার 3/4 অংশ করে দিছি, অর্থাৎ একটা বাহু আরেকটার গুণ হবে। আর এই যে একটা আরেকটার যখন রিলেটেড থাকে, তখন এই যে এই যে যে দেওয়া থাকে, এই রটার মানে আমরা বুঝি অনেক সময় এর। তো এর এজন্য কিন্তু আমি এরটা দিছি। তো মূলত একটা আরেকটার যেহেতু অংশ, তখন কিন্তু এর বা গুণ করতে হয় একটা আরেকটার সাথে। তো এটা এমনি এক্স এর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে, তার মানে এক্স এর সাথে 3 গুণ করলে 3x, আর ওয়ানের সাথে 4 গুণ করলে 4, এত মিটার। তো একটা আরেকটার এরকম লিখলাম। এবার হচ্ছে যে তোমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আশা করি সবাই পড়ে থাকবে, সেটা হচ্ছে পিথাগোরাসের একটা সূত্র ছিল, অতিভুজের একটা সূত্র ছিল, ভূমি লম্ব সূত্র ছিল। সেই সূত্রটা যদি তোমরা না জানো, তাহলে কিন্তু এই অঙ্কটা পারবে না। সেই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে তাহলে আমরা সরাসরি প্রশ্ন মতে লিখে ফেলবো, প্রশ্ন মতে, কারণ সূত্রটা এখানে আমি লিখবো না, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমরা এখানে সাইডে আমি সূত্রটা লিখবো। তো সে সূত্রটা কি ছিল, যে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমরা চাইলে এই ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি। তো আমাদের যেহেতু ভূমি এবং লম্বের মানটা আমরা বের করব, যেহেতু এক্স ধরে নিছি, তো এই লাইনটাই আমরা এখানে আগে লিখব, ভূমি যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তো ভূমিকে আমরা কত ধরছিলাম প্রশ্ন মতে, ভূমি ভূমি কোনটা ছিল, এই যে এটা কিন্তু ভূমি ছিল বিসি, তাহলে এখানে বি সি স্কয়ার যোগ লম্ব স্কয়ার বলছে, লম্ব কোনটাকে ধরছিলাম, এবি কে কিন্তু আমরা লম্ব ধরছিলাম, তার মানে আমরা এখানে দিব এবি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। অতিভুজ কাকে ধরছি, এসি কে, তাহলে আমরা এখানে এ সি স্কয়ার দিলাম। তো বা এবার আমি মানগুলা বসাই দিব, যেমন বি সি স্কয়ার আছে এখানে, বি সি এর মান আমি কি নিয়েছি, এক্স, তার মানে এখানে এক্স স্কয়ার বসাইলাম, প্লাস এবি, এটা অপর বাহু তো আমি এখানে লিখি নাই এ বি, তো এখানে আমার এ বিটা আমি লিখে দিই। এ বি এর মানটা হচ্ছে কত, এ বি এর মানটা আমি 3/4, এখানে 3x/4। আর এই যে স্কোয়ারটা ছিল, সেই স্কোয়ারটা কিন্তু দিতে হবে, আর এখানে কিন্তু আমি ব্র্যাকেট দেবো, কারণ এখানে এক্স শুধু সিঙ্গেল ছিল, এর সাথে কোনো সহগ ছিল না, কেউ ছিল না, কোনো সংখ্যাও ছিল না, যার কারণে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখানে কিন্তু এই যে 3 আছে 4 আছে এক্স এর সাথে, এই জন্য কিন্তু আমাকে ব্র্যাকেট যদি না দাও, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে, কারণ তখন বোঝা যাবে শুধু এই স্কোয়ারটা এক্স এর উপরে আছে, 3 কিংবা 4 এর উপরে নাই। তো এবার এসি স্কোয়ার, এসি এর একটা মান আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের যে 25, এই যে 25 স্কোয়ার। তো এবার আমি ক্যালকুলেশন করব, বা এক্স স্কোয়ার
প্লাস এই স্কোয়ারটা 3 এর উপরে আছে, এই স্কোয়ারটা x এর উপরে আছে, আবার এই স্কোয়ারটা 4 এর উপরেও আছে। তো তিনটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এই স্কোয়ারটা যদি 3 এর উপরে থাকে তাহলে আমরা কি লিখি 3 স্কোয়ার ইকুয়াল 3 ইন্টু 3 অর্থাৎ 9, 3 থেকে 9। তার মানে এখানে 9 দিব। আবার ওই যে বললাম স্কোয়ারটা x এর আছে তাহলে x স্কোয়ার দিতে হবে। আর এখানে দেখো এখানে স্কোয়ারটা 4 এর উপরে আছে তাহলে 4 স্কোয়ার ইকুয়াল কত আসে 4 ইন্টু 4 অর্থাৎ এখানে 16। তাহলে আমরা নিচে 16 দিতে পারি ইকুয়াল। এবার এই স্কোয়ারটা কিন্তু 25 এর উপরে আছে তাহলে 25 এর উপরে স্কোয়ার থাকলে এখানে 25 ইন্টু 25 অর্থাৎ এখানে 25 ইন্টু 25 করলে কিন্তু 625 আসে। কারণ এটা আমার মুখস্থ হয়ে গেছে আমি অনেকবার করতে করতে। তো যাই হোক এই জন্য আর আমি ক্যালকুলেটর ইউজ করলাম না। তো এবার আমি এই দুটাকে লসাগু করব। লসাগু না করলে এই ভগ্নাংশটাকে আমি কোনোভাবে সরাইতে পারবো না। তাহলে এখানে আমি ভগ্নাংশের যোগের মতো লসাগু করে দিই। তো এখানে নিচে মনে মনে যেহেতু কেউ নাই 1 আছে, তো 1 আর 16 লসাগু 16 হবে। এবার এই 1 কে 16 দ্বারা ভাগ করলে নিয়ম অনুসারে আর এমনি সরাসরি আমরা শর্টকাট 16 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করে দিতে পারি। তো অরিজিনাল নিয়মে যদি তোমরা যাও তাহলে এই যে নিচে 1 আছে 1 দিয়ে 16কে ভাগ করলে 16 হয়, সেই 16 দিয়ে এই উপরের লবকে গুণ করতে হয়। এটা হচ্ছে যোগ কিংবা বিয়োগের নিয়ম। অর্থাৎ এখানে যদি 16 এক্স স্কোয়ার 16 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 16 এক্স স্কোয়ার প্লাস এবার 16 ভিতরে যাবে কয়বার 16 ভিতরে যাবে একবার। ওই 1 দিয়ে এই লবকে গুণ, আর লবকে যদি গুণ করো তাহলে 9 এক্স স্কোয়ারই হবে ইকুয়াল। এবার 625ই থাকবে। বা এবার হচ্ছে আমরা আড়াআড়ি গুণ বা কোনাকুনি গুণ করবো। তো 625-এর নিচে কোনো কিছু নাই কিন্তু 1 ধরতে হবে। এটাকে দিয়ে এটাকে গুণ এবং এটাকে দিয়ে এটাকে গুণ। তো এই যে দেখো এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার, এরা কিন্তু সদৃশ পদ একই রকম। তো এই জন্য এই দুটাকে যোগ করে ফেলতে পারি। অর্থাৎ 16 এবং 9কে 9 এক্স স্কোয়ারকে যোগ করলে 25 এক্স স্কোয়ার হয়। আর এখানে আমি যেহেতু 16টা আচ্ছা 16 আমি লিখিনি, একটা লাইন বেশি লিখবো 625। এবার আমরা কোনাকুনি গুণ করবো। অর্থাৎ এইটার নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 25 এক্স স্কোয়ারকে যদি গুণ করি 1 দিয়ে যাকে গুণ করবো তাই হবে 25 এক্স স্কোয়ার ইকুয়াল 625 ইন্টু 16। বা এবার আমি এক্স স্কোয়ার যেহেতু মান বের করবো, এক্স এর মান বের করবো, তার মানে এই 25কে এই পাশে রাখতে পারবো না, সমানের ওই পাশে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে এক্স স্কোয়ারটাকে রাখবো আর 25 এক্স স্কোয়ারের সাথে ইন্টু আকারে আছে, তো সমানের ওই পাশে চলে গেলে 625 ইন্টু 16। আর এটা ইন্টু আকারে ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আর ভাগ চিহ্ন আমরা এখন বড় হয়ে গেছি এর জন্য এইটাকে আমরা ভাগ চিহ্ন দিই, আগের মতো আর ভাগ চিহ্ন দেই না। তো বা এক্স স্কোয়ার এবার আমরা যদি কাটাকাটি করি ওই যে 25 দিয়ে 625কে কাটলে অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো সেখানে 25 হবে। আর 16 দিয়ে যদি তুমি 25কে গুণ করো, তো আমার যেহেতু অঙ্কটা করতে করতে ক্যালকুলেশন মুখস্থ হয়ে গেছে তাহলে অবশ্যই দেখবে সেখানে 400 চলে আসবে। বা এবার এক্স স্কোয়ার কে এই 400কে যদি আমরা ভাঙাই এই স্কোয়ারকে আমরা উঠাই দিব, স্কোয়ার যদি উঠাই দিতে চাই তাহলে এখানে কি আসবে আমরা প্লাস মাইনাস রোড দিতে পারি। তো এখানে প্লাস মাইনাস না দিলেও চলবে কিন্তু আমি প্লাস মাইনাস তবুও আমি দিলাম। তো এই 400কে একটু ভাঙাই লিখি তাহলে 20 ইন্টু 20 করলে কিন্তু আমাদের 400 হয়। অর্থাৎ 20 ইন্টু 20 করলে 20 ইন্টু 20 করলে কিন্তু 400 হয়। আর 20 ইন্টু 20কে আমরা 20-এর উপরে স্কোয়ার দিতে পারি, 2 দুগুণে 4 আর 2 শূন্য 400, এভাবে 20 স্কোয়ার দেওয়া যায়। তো স্কোয়ার দিলাম। তো এবার সুতরাং সুতরাং এক্স ইকুয়াল স্কোয়ার আর রুটে বাদ দিতে পারবো। তো প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্লাস মাইনাস দিলেও চলবে না দিলেও চলবে। আর যেহেতু আমি মাইনাসের মানগুলো নিব না কারণ আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, তো এই জন্য তবে দেওয়াটা ভালো। তো এখানে শুধু 20 থাকলো আর সাইড নোটে তুমি দিয়ে দিতে পারো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। আর যদি চাও যে আমি প্লাস মাইনাস দিব না তাতেও কোনো সমস্যা নেই, দেওয়াটা ভালো। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। আর কারণ যদি দিতে চাও যে ইয়ার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, এটা দিলেও চলবে। তাহলে এখানে আমি একটি বাহুর দৈর্ঘ্য মান বের করে ফেলেছি। তাহলে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কত 20 মিটার। সুতরাং অপর বাহুর
অপর বাহুর দৈর্ঘ্যটা, অপর বাহুটাকে আমরা কি হিসেবে ধরে নিয়েছিলাম, এই যে অপর বাহুটা 3x/4, অর্থাৎ ইন্টু, এখানে কোনো চিহ্ন নেই কিন্তু এখানে ইন্টু চিহ্ন আছে, আর এক্স এর মান আমরা বের করছি কত, 20, তো 20 বসালাম, আর নিচে কত, 4, এত মিটার, এটাকে আমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। তো 4 5 20, অর্থাৎ 3 5 15 মিটার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমরা সুতরাং দিয়ে লাস্টের একটা লাইন লিখতে পারি, যেহেতু আমাদের এখানে প্রশ্নের ভিতরে চাইছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, সুতরাং বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 20 মিটার। সুতরাং বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার এবং 20 মিটার, এটাই কিন্তু অ্যান্সার।